মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা দিন অবধি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম দ্রোণাচার্যের অস্ত্র পাঠশালার অন্যতম কুশলী ছাত্র সুতপুত্র কর্ণ অর্জুনের বিরোধিতা করার জন্য ব্রহ্মাস্ত্রের পাঠ চাইছেন দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্য অসংযমী যোদ্ধাকে ব্রহ্মাস্ত্র দেওয়া যায় না বলে কর্ণকে ফিরিয়ে দিচ্ছেন। কর্ণ চলে যাচ্ছেন পরশুরামের কাছে। মিথ্যে পরিচয় দিয়ে পরশুরামের থেকে ব্রহ্মাস্ত্রের শিক্ষা নিচ্ছেন কর্ণ। শেষে একদিন ভাগ্যের বশে কর্ণের আসল পরিচয় পরশুরামের কাছে প্রকাশ পেয়ে যাচ্ছে। ক্রুদ্ধ পরশুরাম কর্ণকে অভিশাপ দিচ্ছেন, আসল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যুদ্ধের মুহূর্তে ব্রহ্মাস্ত্র প্রয়োগের কৌশল ভুলে যাবেন কর্ণ। এবারে আমাদের কথা বলতে হবে আর এক বিখ্যাত চরিত্রকে নিয়ে। ইনি হলেন নিষাদরাজ হিরণ্যধনুষের পুত্র একলব্য। মহাভারতে একলব্যের পরিচয়ের শ্লোকে তাকে মহারাজ একলব্য বলে ডাকা হয়েছে। ঘটনাটা যে সময়ের, তখন দ্রোণাচার্যের প্রশিক্ষণ নৈপুণ্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। নানা দেশ থেকে রাজপুত্রেরা আসছেন দ্রোণাচার্যের কাছে শিক্ষা গ্রহণ করার জন্য। ঠিক এই রকম রাজপুত্রদের আনাগোনার মধ্যেই একদিন দ্রোণাচার্যের অস্ত্র শিক্ষার পাঠ ভবনে এসে হাজির হলেন নিষাদরাজ হিরণ্যধনুষের পুত্র একলব্য। একলব্যের গায়ের রং কালো, একেবারে পেটাই করা শরীর, মেদ ও বাহুল্য বর্জিত, পরনে একখণ্ড পশু চর্ম, ঝাঁকড়া চুল তার মাথার চারদিকে ছড়িয়ে আছে। সে চুল আঁচড়ায় না ভালো করে। শরীরে একটু আধটু ধুলো লেগে আছে, তাও সে পরিষ্কার করার চেষ্টা করে না। কিন্তু তার চক্ষু দুটি ভীষণ সরল এবং উজ্জ্বল। দ্রোণাচার্যের কাছে একলব্য শিক্ষার্থী হয়ে এসেছে। সে তার পাঠশালায় শিষ্য হয়ে থাকতে চায়। দ্রোণাচার্য মহা ফাঁপড়ে পড়লেন। শিক্ষার্থীকে শিক্ষা দিতে হবে, এই তো সাধারণ নিয়ম, সেখানে তো অন্য বিচার চলে না। কিন্তু সমসাময়িক কালের জাতিগোষ্ঠীর বিচারে নিষাদ পুরুষদের পক্ষে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের সঙ্গে ওঠা বসা বা মেলামেশা করা মুশকিল ছিল। তার কাছে থাকা আবাসিক রাজপুত্রেরা যদি এ ব্যাপারে আপত্তি তোলে, তাহলে দ্রোণাচার্য কিঞ্চিত অস্বস্তিতে পড়বেন। তার চেয়ে নৈষাদী একলব্যকে প্রত্যাখ্যান করাটাই তিনি শ্রেয় বলে মনে করলেন বৃহত্তর স্বার্থে। নৃসিংহপ্রসাদ ভাদুরী আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে জাতি বা গোষ্ঠী হিসেবে কিন্তু নিষাদরা সময়ের দিক থেকে ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা আর্য সভ্যতার সমবয়সী। জন্মগতভাবে নিষাদরা হলেন চতুর্বর্ণের পরের বর্ণ। নিষাদরা শঙ্কর জন্ম। মনু মহারাজ জানিয়েছেন, ব্রাহ্মণ পিতার ঔরসে এবং শূদ্রা মাতার গর্ভে যে পুত্রের জন্ম হবে তাঁদের সংজ্ঞা হবে নিষাদ। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, সামাজিকভাবে নিষাদদের হীন জাতি বলে মনে করা হলেও বৈদিক যুগের শেষ কল্পেও তাঁরা বর্ণভাগের অংশ হয়ে গিয়েছিলেন। ঋগ্বেদের এক মন্ত্রের ব্যাখ্যা করতে গিয়ে সুপ্রাচীন আভিধানিক নিরুক্তকার যাস্ক পঞ্চজন শব্দের অর্থ করেছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং নিষাদ। বাজসনেয়ী সংহিতার মধ্যেও ব্রাহ্মণ, ক্ষত্রিয় ইত্যাদি চতুর্বর্ণের সঙ্গে পঞ্চম জাতি হিসেবে নিষাদদের নাম একই নিঃশ্বাসে উচ্চারিত হতে দেখা যায়। কোনো প্রাচীন সংহিতা নিষাদদের অধিপতিকে বৈদিক ইষ্টি বা যাগ সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন। পৌরাণিকেরা অবশ্য নিষাদের জন্মকথা শুনিয়েছেন এই পৃথিবীর প্রথম রাজা মহারাজ পৃথুরও পূর্বকাল থেকে। অত্যাচারী বেনের এক হস্ত মন্থন করে নিষাদদের লাভ করেছিলেন ঋষি ব্রাহ্মণেরা, আর অন্য হস্ত মন্থন করে নারায়ণ সম কুমান পৃথুকে। কাজেই মহারাজ পৃথুর মতো এক পুরাণ গুণ সম্পন্ন ব্যক্তির বিপরীত কোটিতে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও মহারাজ পৃথুর পূর্বজত্ব তথা জন্মের সঙ্গে একাত্মতার নিরিখে ভারতবর্ষের অন্যান্য শঙ্কর জাতির চেয়ে নিষাদদের মাহাত্ম্য বেশি ছিল। হয়তো এই মাহাত্ম্য রামায়ণের কালে অটুট ছিল বলেই শৃঙ্গবেরপুরের নিষাদরাজ গুহকের সঙ্গে আর্য সভ্যতার ধুরন্ধর পুরুষ রামচন্দ্রের পরম বন্ধুত্ব স্থাপিত হয়েছিল। বিভিন্ন প্রাচীন গ্রন্থের প্রমাণ একত্রিত করলে দেখা যাবে যে সাধারণভাবে নিষাদরা থাকতেন বিন্ধ্য পর্বতের আশেপাশের পার্বত্য উপত্যকায় এবং বনাঞ্চলে। মহাভারতের সভাপর্ব অনুযায়ী ভারতবর্ষের মধ্যদেশ এবং মালব অঞ্চলে এবং বনপর্ব অনুযায়ী সরস্বতী নদীর তীরভূমি এবং পশ্চিম ভারতেও নিষাদদের আবাস দেখা যাচ্ছে। তবে সবচেয়ে প্রচলিত মত হলো এই যে নিষাদরা ভারতবর্ষের মধ্যদেশে অথবা আরও একটু দক্ষিণ পূর্ব অঞ্চলে থাকতেন। বাজসনেয়ী সংহিতার টিকাকার মহীধরের ইঙ্গিত অনুযায়ী
নিষাদেরা ভীল উপজাতির মানুষ এবং ভারতের মধ্যদেশ এবং বিন্ধ্য পর্বতের বলয়ে থাকা মানুষ। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিডলাইফ মানে ক্রাইসিস নয়, মিডলাইফ মানে ট্রান্সফরমেশন। নৃসিংহ প্রসাদ ভাদুরী বলছেন, মহাভারতের সময়কালে নিষাদদের মর্যাদার অবনতি ঘটেছে। অরণ্য এবং পার্বত্য ভূমিতে প্রতিষ্ঠিত এই মানুষগুলিকে তখন এমন চোখে দেখা হচ্ছে যেন তারা মানুষ খেকো জানোয়ার। অথচ স্বয়ং মনু লিখেছেন, নিষাদরা মাছ ধরে এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করে। মহাভারতের পরিশিষ্ট বলে পরিচিত হরিবংশে আবার দেখা যাচ্ছে, নিষাদরা নদী থেকে মণিরত্ন সংগ্রহ করে বিক্রি করত এবং তারই মূল্যে জীবন ধারণ করত। তো প্রাচীন সংহিতাগুলিতে একরকম আর হরিবংশ মনুতে আরেক রকম। হঠাৎ করে মাঝখানে মহাভারতের সময় নিষাদদের মর্যাদা এমন ভ্রষ্ট হলো কেন, সে কথা ভালো করে বোঝা যায় না। যাই হোক না কেন, তখনকার সামাজিক দৃষ্টিতে নিষাদদের সঙ্গে রাজপুত্রদের একসঙ্গে ওঠা বসা এবং চলাফেরা করাটা দ্রোণাচার্য ঠিক মনে করেননি। অর্থাৎ ক্ষত্রিয় রাজপুত্র এবং নিষাদ রাজপুত্র একই গুরুর কাছে শিক্ষা লাভ করতে চাইলে ক্ষত্রিয় শিষ্যদের বিরক্তি হবে ভেবে স্বয়ং গুরু এই অবর জাতির নিরীহ কিশোরটিকে প্রত্যাখ্যান করলেন। নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য গুরু দ্রোণাচার্যের এই প্রত্যাখ্যান শান্ত মনে মেনে নিয়েছেন। কারণ প্রত্যাখ্যাত হতে হতে অবরজনের মধ্যেও এক বিপন্ন মনস্তত্ত্ব ক্রিয়া করতে থাকে। তারা আগে থেকেই মনকে তৈরি করে রাখে যে প্রত্যাখ্যাত হতে পারি। প্রত্যাখ্যাত হওয়ার সঙ্গে সঙ্গে একলব্য কোনো মন্তব্য করেননি। তিনি পরম শ্রদ্ধায় দ্রোণাচার্যের চরণ দুটি আপন মস্তকে ধারণ করে অরণ্যের দিকে পা বাড়িয়েছেন। মনে রাখা দরকার, মহাভারতের কবি নিজে ব্রাহ্মণের ঔরস পুত্র হলেও এক দাসরাজ বা নিষাদরাজের মেয়ে তাঁর জননী। অতএব আজকে একলব্যের প্রত্যাখ্যানে যে ব্যথা তিনি পেলেন, তা এক কবি জনচিত সহমর্মিতায় ব্যক্ত হয়েছে তাঁর লেখনীতে। প্রথম কথা হলো, দ্রোণ যে একলব্যকে প্রত্যাখ্যান করলেন তার কারণ মহাভারতের কবি পরিষ্কার জানিয়েছেন, রাজপুত্রদের স্বার্থে, রাজপুত্রের সম্মানের কথা মাথায় রেখে দ্রোণ এই প্রত্যাখ্যান করেছেন। কেন করেছেন? কারণটা জলের মতো পরিষ্কার। দ্রোণ প্রথম জীবনে বহুল পরিমাণ অন্ন কষ্ট পেয়েছেন। এখন তিনি কৌরব রাজপুরীতে রাজপুত্রদের অস্ত্র শিক্ষকের মর্যাদা পেয়েছেন। তার জন্য তিনি মহামতি ভীষ্মের কাছে বৃত্তি পান। তার জন্য তিনি থাকবার জায়গা পেয়েছেন। অন্ন পানীয়ের অভাব নেই কোনো। অতএব এই নিষাদ পুত্রকে শিষ্য হিসেবে গ্রহণ করলে আজ যদি কুরুবৃদ্ধদের সামনে তাকে জবাবদিহি করতে হয়, তবে তার নিজের বিপদ বাড়বে বই কমবে না। অতএব এই নিষাদ পুত্রের মূল্যে তিনি রাজপুত্রদের স্বার্থ দেখেছেন, সঙ্গে পরোক্ষভাবে নিজের স্বার্থ। মহাভারতের কবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে তুমি ব্রাহ্মণ আর তুমি গুরু বলে তুমি যাকে কৃপা করবে সেই শিখবে, আর যার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিলে সে আর কিছুই শিখবে না, এমন ভাবা ব্রাহ্মণত্বের আহম্মকি ছাড়া কিছুই নয়। যার ভিতরে মহাবস্তু আছে, অন্তর তেজ আছে, তা আপনার আনন্দে আপনিই প্রকাশিত হয়। স্বয়ং অর্জুনকে দিয়েই সে পরীক্ষা আগে হয়ে গেছে। এবার এক নিষাদ পুত্র অর্থাৎ তথাকথিত ঘৃণিত এক অধম জাতির নিকৃষ্ট জাতকের মধ্যে যে সেই সৃষ্টির আগুন থাকতে পারে, সে যে কোনো ব্রাহ্মণ গুরু ছাড়া আপনি নিজের আন্তর্গুণ জাগিয়ে তুলতে পারে। তার জন্যই মহাভারতের কবির লেখনী এখন প্রসারিত। হিরণ্যধনুষের পুত্র নিষাদ একলব্য দ্রোণ গুরুকে নিজের বিনতি প্রণতি জানিয়ে অরণ্যের মধ্যে ফিরে গেল। সেখানেই তার সাময়িক আবাস গড়ে উঠল। নিষাদদের মধ্যে শিল্পকলার চল ছিল ভালোই। অতএব নিষাদ একলব্য প্রথমে মাটি দিয়ে দ্রোণাচার্যের একটি প্রতিকৃতি তৈরি করল। দ্রোণাচার্য তাকে শিষ্য বলে স্বীকার না করলে কি হবে? দুনিয়ার রাজপুত্রেরা যার কাছে ধনুর্বিদ্যা শিখতে আসছে, সেই পরম গুরুটিকে সে যে এতকাল অন্তর থেকে গুরু বলে মেনে এসেছে, আজ তিনি মৌখিক প্রত্যাখ্যান করলেই তো আর অন্তরের গুরু অন্তর থেকে বেরিয়ে যাবেন না। অতএব দ্রোণাচার্যকে আপন আচার্য বলে মেনে সে তার পরিশ্রম, অভ্যাস এবং চর্চার মাধ্যমে আপন অন্তরস্থিত ক্ষমতার অভিব্যক্তি ঘটাতে লাগলো। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা ত্রিনবতি পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।